দেশের স্বাস্থ্য খাতে এক নীরব বিপর্যয় চলছে। যে শিশুদের সুরক্ষিত রাখার কথা ছিল তাদের জীবনকে ঠেলে দেওয়া হয়েছে ঝুঁকির মুখে। হাম, পোলিও থেকে শুরু করে 26টি ভয়াবহ রোগ এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা। আর এই পরিস্থিতির জন্য রাজনীতির দাবার বোর্ডে নতুন চাল নাকি পুরনো মদের নতুন বোতল? দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এসএসসি ফেল বলায় সংসদে বিরোধী দলের সাথে মারামারি। এদিকে শেখ হাসিনার সাথে দিল্লিতে বৈঠক করলেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ওয়াকআউটের ঘটনা ঘটেছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জানে না লেখাপড়া, এমন দাবি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ বিশ্বাস না করলেও শেখ হাসিনার কথাই সত্য ছিল, এমনটা প্রমাণ মিলছে তারেক রহমানের বিভিন্ন বক্তব্যে ও কর্মকাণ্ডে। আপনি যেটি বলেছেন যে ঘোষণা দিয়েছি উপজেলা পর্যায়ে, যেটি কম্পিউটারের মধ্যে আমি একটা সুইচ টিপলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা দেশের সকল প্রাথমিক বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনারা যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। দুই নৌকায় নাকি পা রাখলে পরিণতি খুবই ভয়াবহ হয়। বিএনপিরও কিন্তু সেম ভয়াবহ পরিণতি হতে চলেছে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বিএনপি রাজনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এবং অনেক বড় খেলায় মেতে চলেছে বিএনপি। সেটি হাসনাত আবদুল্লাহ বলছেন। সালাউদ্দিনের একটি বক্তব্যের মাধ্যমে আমরা সেটি স্পষ্টভাবে বুঝতে পারছি। সালাউদ্দিন সাহেবকে সংসদে 45 মিনিট সময় দেওয়া হয়, আর অন্য পার্টিগুলোকে তাদের 5-7 মিনিট করে সময় দেওয়া হয়। বাংলাদেশের সংসদেও অনেক বড় একটি রাজনৈতিক খেলা চলছে। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি দেখে আসা যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? তাকে কি সত্যিই বাংলাদেশের কাছে তুলে দেওয়া হচ্ছে প্রত্যর্পণ চুক্তির আলোকে, নাকি ভারত শেখ হাসিনাকে নিজ দেশে রেখেই আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন মানে তাদের পুরনো যে ভাবনা সেটিতেই স্থির রয়েছে? ভারতের কোনো গণমাধ্যম একটু ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, যা এর আগে কখনো দেখা যায়নি। আবার বাংলাদেশে যা কিছু লেখা হচ্ছে কোনো গণমাধ্যমে, তার ঠিক উল্টোটাই বলছে ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি যে অতি সম্প্রতি 3 দিনে ভারত সফর করলেন এবং সেই সফরে ভারতের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে তার যে বিভিন্ন বৈঠক, সেখানে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল যা বলেছেন তাও তার আগেকার বক্তব্য থেকে খানিকটা অন্যরকম। তিনি বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যে বাংলাদেশে চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধটি বর্তমানে ভারত সরকার খতিয়ে দেখছে। এই ধরনের বক্তব্য এর আগেও বিভিন্ন সময় দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যখন ডক্টর ইউনূস সরকারের সময় বারবার এ বিষয়ে তাগাদা দেওয়া হচ্ছিল, এই একই ধরনের বক্তব্য ছিল সেখানে। তবে একটু ভিন্ন যেখানে কোনো কিছু আমরা খুঁজে পেতে পারি তা হচ্ছে তিনি বলছেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের সেই ইচ্ছার কথাই স্পষ্ট করেছেন, যেখানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আমেরিকার সঙ্গে সম্পর্ককেও আরো সুদৃঢ় করতে চায় ভারত। এখন শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিষয় তো আসতেই পারে। এখানে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটি কেন এলো, একটু ভাবনার বিষয়। এবং আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের তো নানান ধরনের প্ল্যানিং ছিল, তাদের প্লট নির্মাণ করা ছিল 24-এর 5 আগস্টে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিষয়ে। সেই জায়গা থেকে আমেরিকার প্রসঙ্গটি কি নতুন করে আসছে? এবং আমরা জানি এই মুহূর্তে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয়, অর্থাৎ তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। এই মুহূর্তে ঠিক বোঝা যাচ্ছে না যে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা কি বলতে চাইছে। জয়সওয়াল আশা প্রকাশ করে বলছেন উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু, সীমান্ত পরিস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও এসব বিষয় স্থান পেতে পারে। রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস তারা যে শিরোনামটি করেছে তা হচ্ছে এরকম: In subtle shift, India says Sheikh Hasina's extradition request being examined.
এই যে সাবটেল শিফট, মানে একটা সূক্ষ্ম পরিবর্তনের কথা বলা হচ্ছে জয়সওয়ালের বক্তব্যকে। এখানে বলা হচ্ছে যে এই বিষয়ে ভারতের অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তন এসেছে, যা 8 এপ্রিল নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাতে উত্থাপিত হয়েছিল। বিশেষ করে ঢাকার নতুন সরকারের সঙ্গে একটি কার্যকরী সম্পর্ক গড়ে তোলার উপর ভারতীয় পক্ষের মনোযোগের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন এসেছে। কদিন আগে মানবজমিনে একটি প্রতিবেদন এলো, যেখানে বলা হয়েছে যে শেখ হাসিনাকে কাতার চলে যাওয়ার কথা বলেছে ভারত, এবং আমি নিজেই মন্তব্য করেছিলাম যে এটি এই মুহূর্তে ভারত করবে কিনা, এবং এই কথাও বলেছিলাম যখন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়, এবং এই মুহূর্তে এসেও তিনি যে সেখানে অবস্থান করছেন, ভারতের বিজেপি সরকার দেশটির গুরুত্বপূর্ণ সব দলের সঙ্গে বৈঠক করে আলোচনা করে এই সিদ্ধান্ত তারা নিয়েছে, এবং সেই সিদ্ধান্তটি এখনো বজায় রেখেছে। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা একটু অন্যরকম মেসেজ পেতে পারি। যেমন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, তিনি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছেন 2024-এর 5 আগস্টের আন্দোলনের পরপরই যে দ্য এন্ড অফ হাসিনা এরা, এই নামে, এই শিরোনামে তিনি একটি আর্টিকেল লিখেছিলেন বিভিন্ন গণমাধ্যমে, অর্থাৎ হাসিনা যুগের অবসান। কেউ কেউ হয়তো মনে করছেন যে আর হাসিনাকে ধরে রেখে কোনো লাভ নেই, হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যে যেই সম্পর্ক তা যদি পুনর্নির্মাণ করতে হয় তবে সেক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে। রাজনীতির দাবার বোর্ডে নতুন চাল নাকি পুরনো মদের নতুন বোতল? দৈনিক মানবজমিন পত্রিকায় একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দিয়েছে ভারত, যা শেখ হাসিনা সরাসরি নাকচ করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সাংবাদিকতার ন্যূনতম মানদণ্ড না মেনে কোনো রেফারেন্স ছাড়া এমন গল্প কেন ছাপা হলো? ভারত কি আদৌ শেখ হাসিনাকে মাইনাস করতে চায়? 2024-এর গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের আমলে যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি মুখ থুবড়ে পড়েছিল, তারেক রহমান সরকারের সময় তা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেমন গণহত্যা চালিয়েছে, তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ। অর্থাৎ প্রতিবেদন অনুযায়ী গণহত্যার দায়ে শেখ হাসিনার নেতৃত্বে দল পুনর্গঠন অসম্ভব। অথচ ইতিহাসের পাতা উল্টালে আমরা কি দেখি? 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলায় কিংবা সার বিদ্যুতের দাবিতে কৃষকদের ওপর গুলিবর্ষণের মতো ঘটনা বিএনপির আমলেও ঘটেছে। র্যাবের কথিত ক্রসফায়ারের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সেই বিএনপি যদি এখন ক্ষমতায় আসতে পারে, যে জামাত 71-এর বাংলাদেশের মুক্তিকামী বাঙালিদের হত্যা করেছিল, তারা যদি এখন বিরোধী দল হতে পারে, তবে আওয়ামী লীগের ক্ষেত্রে অসম্ভব তত্ত্ব কেন? প্রতিবেদনে আরও দাবি করা হয় বাংলাদেশের কোথাও নাকি আওয়ামী লীগের অস্তিত্ব নেই, কিন্তু বাস্তবতা কি তাই? শত বাধা, জেল জুলুম আর চরম প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু মাঠ ছাড়েনি। বিবিসি বাংলায় প্রতিবেদন বলছে, শীর্ষ নেতারা ধরা পড়লেও জেলা উপজেলায় পর্যায়ে দ্বিতীয় সারির নেতারা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। দৃশ্যমান অস্তিত্ব নেই, এই দাবিটি যতটা না সংবাদ, তার চেয়েও বেশি রাজনৈতিক প্রপাগান্ডা। এই প্রতিবেদনের সবচেয়ে রহস্যময় অংশ হলো ভারতের অবস্থান। দাবি করা হচ্ছে ভারত নাকি শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চেয়েছে, কিন্তু ভূ রাজনৈতিক সমীকরণ ভিন্ন কথা বলছে। 2024-এর 5ই আগস্ট ভারত যেখানে শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে এবং তাকে সম্মানজনক অবস্থানে রেখেছে, তা প্রমাণ করে দিল্লির কাছে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু। ভারত ভালো করেই জানে শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ মানে হলো মাঝি ছাড়া নৌকার মতো, আর মাঝিহীন নৌকা নিয়ে ভারতের স্বার্থ রক্ষা করা কঠিন। তাই রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির যে ভারতীয় উদ্যোগের গল্প বলা হচ্ছে, তা যৌক্তিকভাবে টেকে না। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো টাইমিং। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন সাবের হোসেন চৌধুরীকে নিয়ে মাইনাস শেখ হাসিনা ফর্মুলা কাজ শুরু হয়েছিল, তবে তখন তা সফল হয়নি। এখন তারেক রহমান সরকারের সময় কেন আবার এই আলোচনা? এর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, তৃণমূল আওয়ামী লীগ যাতে শেখ হাসিনার দিক থেকে মনোযোগ সরিয়ে ফেলে এবং দলের কোন্দল সৃষ্টি হয়। দ্বিতীয়ত, দেশের একটি প্রভাবশালী মহল চাইছে এমন এক আওয়ামী লীগ যারা শেখ হাসিনার মতো একক শক্তিশালী নেতৃত্ব দেবে না। এতে বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ কমবে, কারণ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বিরোধী দলও হয়, সেই আওয়ামী লীগকে সামলানো বর্তমান বিএনপি সরকারের পক্ষে অতটা সহজ হবে না। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা কেবল একজন নেত্রী নন, তিনি দলের অস্তিত্বের প্রতীক। যারা ড্রয়িং রুমে বসে রিফাইন্ড আওয়ামী লীগ বানানোর স্বপ্ন দেখছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো হাইব্রিড নেতৃত্ব তৃণমূল গ্রহণ করবে না।
বরং যারা মাইনাস হাসিনা ফর্মুলা বাস্তবায়ন করতে যাবে দলের ভেতরে তাদের অস্তিত্বই সংকটে পড়বে। প্রতিবেদনে রাদওয়ান সিদ্দিক ববি কিংবা অন্যদের নাম জড়িয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে তা আসলে দলের ভেতরে বিভ্রান্তি ছড়ানোর একটি সুপরিকল্পিত কৌশল মাত্র। মানবজমিনের প্রতিবেদনটি কোনো সোর্স ভিত্তিক নিউজ নয়, বরং এটি একটি ফরমাইশি লেখা হতে পারে। কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা বা রাজনৈতিক পক্ষ চায় শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে। কাতার যাওয়ার প্রস্তাবের যে বয়ান এখানে দেওয়া হয়েছে তা সম্ভবত শেখ হাসিনার ওপর মানসিক চাপ